শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা নতুন একটি দেশ পেয়েছি, কিন্তু সেই নতুন দেশে প্রায় প্রতিটি সেক্টরকেই আমাদের হয়তো ঢেলে সাজাতে হবে। কিন্তু সেই পরিবর্তন আসলে আমাদের জন্য, নতুন বাংলাদেশের জন্য কতখানি চ্যালেঞ্জিং, কিংবা ঠিক কোন কোন খাতে আমাদেরকে সবচেয়ে বেশি পরিবর্তন নিয়ে আসতে হবে, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। RICL নিবেদিত সপ্তাহের দেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আগামীর বাংলাদেশ কেমন হবে এই নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমি শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান NBR, আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন জনাব হাসান হাফিজ, সিনিয়র সাংবাদিক, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। বদিউর রহমান স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি NBR এর সাবেক চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন ধরে। আসলে আমরা দেখেছি NBR এর নানান ধরনের কল্পকাহিনীও আসলে আমরা শুনেছি। আমি কল্পকাহিনী কারণেই বললাম যে আমরা আসলে বেনজিরদের মতন লোকেদের ঘটনা দেখেছি, সেখানে NBR আসলে কতখানি সচেষ্ট ছিল সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন এসছে। এছাড়াও আরো অন্যান্য অনেক উদাহরণ আমাদের সামনে ছিল। NBR কে আসলে এখন আমরা শক্তিশালী করতে চাই কিনা, কিংবা NBR এর কতখানি শক্তিশালী হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হলে। জি, ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি অন্য একটা জিনিস বলে রাখি। গতকাল দুইটা ইম্পর্টেন্ট দিন গিয়েছে। একটা হইল 15ই আগস্ট, বঙ্গবন্ধুর হত্যা দিবস, শোক দিবস হিসেবে ছিল আগে। আর একটা হইল আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাধিক জন্মদিনের মধ্যে একটা জন্মদিন ছিল। তো আমি আজকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। ওই যে আমার ছাত্র হানিফ একটা ক্যান্সার ফাউন্ডেশন হসপিটাল করতেছিল মিতরা, মানিকগঞ্জে। তো সেখানে আমিও জড়িত আছি। সেখানে গিয়ে যারা যারা গেস্ট আসলো আমাদের, সেখানে এই দুইটা দিন নিয়ে তারা ফ্রিলি আলাপ করছিল। তো আমি সেখানে দেখলাম যে একটা ডিভিশন আছে, যে 15ই আগস্টের শোক দিবসের ছুটি বাতিল নিয়ে অনেকের অসন্তুষ্টি আছে। তার মধ্যে 32 নম্বরে যেতে পারাটাও একটা অসন্তোষ আছে। আবার আজকে মসজিদে জুমার নামাজের সময় একটা ভিন্নতর অবস্থা দেখলাম, যে মসজিদে আমি গেলাম, যে বেগম খালেদা জিয়ার জন্মদিনের জন্য দোয়া চাওয়া হইল, কিন্তু শোক দিবস এটা বলা হলো না। সো এটা বলে রাখলাম এই জন্য যে একটা মিক্সার আছে রিয়েকশনের মধ্যে এগুলো। এবার আসি, আপনি যেটা বললেন যে NBR-কে কতটুকু শক্তিশালী করা হবে। NBR-কে কতটুকু শক্তিশালী করা হবে এটা নির্ভর করবে যারা শক্তিশালী করার শক্তি রাখেন তাদের শক্তি এবং সদিচ্ছার উপর। কারণ আমি তো NBR-এ শক্তিশালী করতে চেয়েছিলাম, তখনও কিন্তু এই সরকারের মতোই ছিল। তখন তত্ত্বাবধায়ক নামে ছিল, এখন ইন্টারিম নামে ছিল। তখনও সেনা সমর্থিত ছিল, আমি বলতাম সেনা নির্দেশিত। এখন সেনা সমর্থিত বা সেনা নির্দেশিত, অথবা ছাত্র সমর্থিত কিংবা ছাত্র নির্দেশিত, আর বাকিটুকু যারা আছে তাদের নির্দেশিত বা সমর্থিত সেটা হবে। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য গুডউইল অফ দ্য রুলার। আমি NBR-কে চিনালাম, মানুষকে NBR চিনালাম, যে কর দিতে হয় এটা বললাম, কিন্তু শেষের দিকে আমার সাথে যেভাবে কথা ছিল তিন উদ্দিনের, মঈনুদ্দিন, মাসুদউদ্দিন, ফখরুদ্দিন, মেইন তো পাওয়ারে তারা ছিল। এর মধ্যে ফখরুদ্দিন সাহেবের সাহিত্যেও বেশি পাওয়ার ছিল মঈনুদ্দিন সাহেবদের। আমি যখন NBR-এর দায়িত্বে আমাকে ডাকালো, মঈনুদ্দিন সাহেবই তার অফিসে এককভাবে আমাকে ডাকালেন যে কিছু কাজ করব। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার থাকবেন কতদিন? বলে যে বছর দুয়েক। আমি বলি ঠিক আছে, 2 বছর হইলে আমি একটা প্ল্যান করে দিতে পারবো। মোটামুটি আমার চাকরিও শেষ হবে 2 বছর পরে, আপনারাও 2 বছর থাকবেন, আমি করে দিতে পারবো। কিন্তু মাস 6 যাওয়ার পরে দেখা গেল তারা ডিরেইলমেন্টে চলে গেল, এবং খোদ ফখরুদ্দিন সাহেবও দেখা গেল আমাকে রাত্রে 11টায় টেলিফোন করেও বলতেছেন যে বদিউর, আমরা বলি কি আপনি বলেন কি? আমি বললাম স্যার টাকা লাগবে না। বলে যে কত পাবেন? 500, 1000, 5000 কোটি টাকা। উনি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, 5000 কোটি টাকা হয়তো ওনার কাছে 5 টাকা আর কি। আমার কাজ করতে দিল না। শক্তিশালী করার জন্য আমি একটা অ্যাটেম্প নিয়েছিলাম যে জরিপ, টাকা আসছে, অন্যের পকেটের টাকা NBR-এ আপনি নিজের পকেটে আনবেন, সেই জন্য আপনার কিছু কলা কৌশল লাগবে। মানুষকে হ্যারাস করা লাগে না, মানুষকে সম্মান করে ইজ্জত করেই কিন্তু আনা যায়। মানুষকে সম্মান করে গালিও দেওয়া যায়। স্যার আপনি মিনিস্টার, আপনাকে আমাদের সহ্য হয় না, আপনাকে লোকজন চোর বলে। স্যার কেমনে মুখ দেখায়? আপনি চোর বলতেছেন কিন্তু ইজ্জত করে বলতেছেন। তো
তো আমি যখন হাউস টু হাউস জরিপের জন্য একটা অ্যাটেম্প নিলাম যে কিছু টাকা বের করলো, এটা কিভাবে লিক হয়ে গেল, লিক তো হবেই, সেখানে সবাই থাকে, তারপরে তো ওনারা বন্ধই করে দিল। কাজ করার সদিচ্ছা থাকলে আসলে একটা সময় ছিল যখন কাজ করার সুযোগ পাওয়া যেত না। এখন আপনি যে শক্তিশালীকরণ কথা বলছেন, এখনও নির্ভর করবে দুটা অংশে। একটা হলো যারা এনবিআর এর চেয়ারম্যানকে নির্দেশ দেবেন, ক্ষমতা যারা আছেন তারা কিভাবে চান। হক হালালি যদি বলে যে আপনি ঠিক আয়কর আইন অনুযায়ী কাউকে হেরাস না করে যা টাকা আছে উদ্ধার করবেন, নেবেন, ট্যাক্স দেবেন, সদিচ্ছার উপর নির্ভর, এটা হলো সরকার। আর বাকিটা হবে যিনি ওই চেয়ারে বসবেন তিনি কি আগের চেয়ারম্যানের মতো 2 বছর করে ঠিকা চাকরি পাবেন, ওই ঠিকা ভিত্তিক বলে গভর্নমেন্ট বলে কন্ট্রাক্ট, আমি বলি ঠিকাদারি নিয়োগ, সেটার জন্য থাকবেন, তাহলে উনি করতে পারবেন। অর্থাৎ অনেকগুলো সমীকরণ আছে আসলে সামনে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসতে চাই। বদিউর রহমান যেটি বলছিলেন, আসলে কাজ করার হয়তো ইচ্ছা আছে কিন্তু প্রতিষ্ঠানগুলো সেইভাবে কাজ করতে পারছিল না কিংবা কাজ করতে তাদেরকে দেওয়া হচ্ছিল না। উনি 15 আগস্টের কথা উনি বলেছেন। 15 আগস্টে আসলে আমরা কোনো রাজনৈতিক আলোচনায় যদি বাইরেও থাকে, এরপরে আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখেছি, যে ঘটনাগুলো আসলে ছাত্ররা যেই ত্যাগ করেছে, তাদের আসলে যেই ভূমিকা ছিল পুরো আন্দোলন জুড়ে, সেটিকেও এক ধরনের প্রশ্নবিদ্ধ করার সামনে নিয়ে এসছে। আমরা আসলে এই ধরনের ঘটনা দেখতে চাই না। আমরা নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হিন্দি গানের ডিজে বাজিয়ে আসলে সেখানে পাহারা দেওয়ার নাম করে সেগুলো আমরা দেখতে চাই না। সেখান থেকে বেরিয়ে আসতে হবে কিনা নতুন বাংলাদেশ দেখতে হলে। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা দুজন বিজ্ঞ আলোচক আছেন তাদের শুভেচ্ছা, এবং দর্শকরা যারা দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা। আসলে আপনি যেটা বলছেন যে আমরা গত 5 তারিখে স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, এবং এই বাংলাদেশের স্বপ্ন নিয়ে অগ্রযাত্রার পথে বা এই যে আমরা যেখানে আসছি সেখানে কিন্তু এটা খুব সহজে হয়ে যায়নি। আমাদের আজকে যিনি সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি বলেছেন যে এই আন্দোলনে 1000-এরও বেশি মানুষের প্রাণ গেছে, এবং আমরা জাতিসংঘের একটা প্রাথমিক তথ্য প্রতিবেদনে দেখেছি যে 450 মানুষ হয়েছে। এটা প্রাথমিক তথ্য প্রতিবেদন ওনারা বলেছেন। সংখ্যাটা যদি আমরা হিসাব করি, বাংলাদেশের ইতিহাসে কোনো পরিবর্তনের জন্য আপনি আমাদের মহান মুক্তিযুদ্ধ বাদে আপনি মুক্তিযুদ্ধের জন্য যে দীর্ঘ মুক্তি সংগ্রাম ছিল, কোনো সংগ্রামের কোনো পর্যায়ে এত মানুষকে আত্মহতি দিতে হয়নি। এইবার একটা আত্মহতি দিতে হয়েছে, এবং এমন একটা সরকার, যে সরকার গত 15 বছর ধরে বাংলাদেশে একটা চরম কর্তৃত্ববাদী একটা স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল, সেই সরকারটাকে উৎখাত করার জন্য ছাত্র জনতা শুরু করেছিল, ছাত্ররা। আর 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো তাদের অব্যাহত সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। শেষ পর্যন্ত এসে ছাত্ররা শুরু করেছিল, সেইখানে এসে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এই জন্য আমরা এটাকে বলি যে ছাত্র জনতার যে গণ আন্দোলন বলেন, গণ অভ্যুত্থান বলেন, যেটাই বলেন, সেটার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। এখন এই স্বপ্ন আমরা যারা ইতিহাসের ছাত্র এবং ওনাদের অনেক অভিজ্ঞতা আছে, পৃথিবীর ইতিহাসে আমরা এই ধরনের যত গণ আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতনের পর যত চিত্র আমরা দেখেছি, সব জায়গায় কিন্তু কম বেশি আন্দোলন পরবর্তী সময়ে একটা এনার্কি হয়, এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির। আপনি শ্রীলঙ্কার সাম্প্রতিক আপনারা অবস্থানটা দেখেন, রাজা পাকসেকে তো কাপড় খুলে দেশবাসী তাকে বিতাড়িত করেছিল। আপনি আফগানিস্তানে আমরা বিপ্লব হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী গেছেন, তার প্রাসাদ দখল, প্রেসিডেন্ট গেছেন, দখল হয়েছে, এবং অন্যান্য জায়গায়ও দেখেছি। এগুলো সমর্থন করা যায় না, কিন্তু মানুষের দীর্ঘদিনের যখন পঞ্জীভূত ক্ষোভ থাকে, সেই ক্ষোভটার একটা ভেন্টিলেশনের জন্য তো হয়। আপনি স্বৈরাচারকে পেলেন না বা তার ইয়াকে পেলেন না, তার সিম্বল যেগুলো আছে সেই সিম্বলের উপর এক ধরনের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে তারা এটাকে একটা রিলিফ পাওয়ার জন্য একটা চেষ্টা করে। আমরা বলি আপনাকে যে মানুষের যখন এরকম আবেগের জায়গাটা থাকে তখন এই মব বলি যেটাকে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু এগুলো নিয়ন্ত্রণের জন্য একটু সময় দিতে হয়, প্রচেষ্টা। আপনি এখন ধরেন আমরা কালকে যেগুলো হয়েছে, ধানমন্ডিতে যাওয়ার জন্য সেখানে বাধা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, ফোন চেক করা। আমরা সব সময় এই ধরনের মানুষের ব্যক্তিগত ইয়ার উপরে আমরা সব সময় আমরা বলেছি যে এইগুলো আমরা কখনো সমর্থন করিনি। রাষ্ট্রীয় বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন, আইন রক্ষা করবেন, তারা বছরের পর বছর মানুষের ব্যক্তিগত গোপনীয়তা আমানত বলে কিছুই ছিল না এই দেশে। ছিল এখন কালকে 10 জন 15 জন ছাত্ররা করেছে, আজকে দেখেন এই ছাত্ররা বলেছে এই ধরনের কোনো কর্মকাণ্ড
সহ্য করা হবে না, এই ধরনের করা হবে। আমরা একটু আমি শেষ করি যে বক্তব্যটা, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখে যাচ্ছি, আপনি সময় তো দিবেন। 7 দিনে আমরা একেবারে আমাদের প্রয়োজন, একবারে আসলে একটি রাষ্ট্র পরিবর্তন সম্ভব নয়। এখন আমরা যদি মনে করি যে এই পরিবর্তনের পর বাংলাদেশে ইতিমধ্যে যা হয়ে গেছে সেটা সব শেষ হয়ে গেছে, তা না। একটু আগে উনি বলেছেন যখন একটা সিস্টেমের মধ্যে আমরা ছিলাম, সেই সিস্টেমের মধ্যেই তো আমরা দিতে হবে, কিন্তু আসলে সময় দিতে হবে। যখন আমরা আসলে বলছি আমরা বড় পরিবর্তন দেখতে চাই, সেই সময়টাতে আসলে আবেগ নিয়ন্ত্রণ করাও আমাদের জন্য যথেষ্ট জরুরি। হাসান হাফিজ, আপনার কাছে আসতে চাই, এই যে আসলে আমরা পুরো গণঅভ্যুত্থানের কথা বলছি, এই পুরো গণঅভ্যুত্থানে আমরা গণমাধ্যমকেও আসলে যথেষ্ট চাপের মধ্যে থাকতে দেখেছি। আপনি যেহেতু জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, এই কারণে আমি এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। এখন আসলে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনে আমরা বলার চেষ্টা করছি সবাই একসাথে হয়ে কাজ করবে, সেখানে গণমাধ্যমকেও তাদের মতন করে কাজ করার সুযোগ দেওয়া উচিত। সেই সুযোগ কে এবারে আমরা পেতে যাচ্ছি? ধন্যবাদ। প্রথমে আমি শ্রদ্ধা জানাই যারা প্রাণ দিয়েছেন এই গণঅভ্যুত্থানে, ছাত্র জনতার এই নজিরবিহীন একটা বিশ্বের একটা মডেল, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্রদের যে তোমাদের দেখে বিশ্ব শিখবে। সত্যিকারের অর্থে আমরা সেটা, এখন ছোট ছোট ভুল ত্রুটি হচ্ছে, অন্যায় অযৌক্তিক ঘটনা ঘটছে, সেগুলির দিকে সেটা বড় করে দেখার কিছু নেই। এবং আপনি দেখবেন যে সাম্প্রদায়িক যেই একটা ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে সেটার মধ্যে অতিরঞ্জন আছে, প্রোপাগান্ডাও আছে, আমাদের দেশেও আছে, দেশের বাইরেও আছে। সেগুলি, বাংলাদেশের মানুষ মূলত অসাম্প্রদায়িক। আমাদের সেই ইতিহাস লালিত যে ঐতিহ্য, ইতিহাসের শিক্ষক উনি বলতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী দেশটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, কিন্তু সেখানে কত দাঙ্গা হয়, আমাদের দেশে কত দাঙ্গা হয়। এখন যে পাশের দেশ থেকে বলা হচ্ছে যে 140 কোটি ভারতীয় উদ্বিগ্ন, তারা যখন ট্রেনে পুড়িয়ে দিচ্ছে মানুষ, 3000 মুসলিমকে পুড়িয়ে দিচ্ছে, যখন গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে মেরে ফেলছে, কিন্তু তারা গরুর মাংস কত রপ্তানি করছে সারা পৃথিবীতে, সেখানে গরু হত্যা করতে হচ্ছে না? তো এইরকম মাচ্ছন্যায় কিন্তু আছে, পৃথিবীতেই আছে, অসাম্য আছে। এবং আমাদের ছাত্ররা একটা নতুন দিনের একটা সম্ভাবনা দেখিয়েছে। সেখানে গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই দিতে হবে, কথা বলার স্বাধীনতা দিতে হবে। এই যে আপনি, এই যে আমরা কথা বলছি এখন, এইটা আমরা 15 বছর পাইনি, 15.5 বছর আমরা পাইনি, বাকরুদ্ধ আমরা ছিলাম, কথা বলতে পারিনি। এবং কত নির্যাতন হয়েছে, কত গুম হয়েছে, কত খুন হয়েছে, এবং সাংবাদিক হত্যা হয়েছে, খবরের কাগজ বন্ধ করে দেওয়া হয়েছে, টেলিভিশন বন্ধ করেছে। আমি আমার দেশে কাজ করতাম, সেখানকার সাময়িক প্রকাশনা স্থগিত বলে হাসানুল হক ইনু সাহেব তথ্যমন্ত্রী ছিলেন, তার কাছে আমরা গিয়েছিলাম। সেই সাময়িকের সংজ্ঞা কি? 13 বছর বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, চ্যানেল 1 আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, দিনকাল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে খুলছে। এখন সাংবাদিকদের উচিত হবে দায়িত্বশীলতার সঙ্গে তাদের জাতিকে নতুন দিক নির্দেশনা দেওয়া এবং তুলে ধরা। সাংবাদিকদের মধ্যে আমরাও ধোয়া তুলসী পাতা, আমরাও এই সোসাইটির অংশ, আমাদের মধ্যেও ভুল ত্রুটি আছে, আমাদের মধ্যেও সেলফ সেন্সরশিপ আছে, কিন্তু তারপরে আমরা আমাদের সত্তাকে বিকিয়ে দিয়েছিলাম। এখন আমরা একটা নতুন আগামীর দিকে যাচ্ছি, আমাদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা আসলে পরিবর্তন দেখেছি এবং সেই পরিবর্তনে আসলে যাদের কাঁধে ক্ষমতা গেছে সেই ক্ষমতার ভার বহন করাটাও খুবই জরুরি। আমি একটু এই প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে যেতে চাই, জনাব বদিউর রহমান। এই যে আসলে আমরা বলছি এক ধরনের বড় পরিবর্তনের একেবারে সূচনা লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, সেই সূচনাতে দাঁড়িয়ে আসলে এই নতুন করে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটি কি অর্জন করেছি আমরা, রক্ষা কতখানি আমরা করতে পারবো? বড় একটি প্রশ্ন। আমি বিরতি নিয়ে ফিরতে চাই, সপ্তাহের দেশে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সপ্তাহের দেশ দেখছেন, বদিউর রহমান। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যে ক্ষমতা আসলে আমরা পেয়েছি, সেই ক্ষমতার ভার বহন করার আসলে সেই রকম পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে আমাদের আছে কিনা, কিংবা আসলে যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি সেটি আমরা কতখানি রক্ষা করতে পারবো? এটা তো আপনার সময়ের উপর নির্ভর করে। আপনি প্রথম স্বাধীনতা তো আমরা একবার পাকিস্তান আমলে পেয়েছিলাম 47-এ, কিন্তু তারপরে স্বাধীনতা পাওয়ার পরই দেখা গেল যে ওখানে গন্ডগোল হয়ে গেল, ইস্কান্দার মির্জাকে বের করে দিল, আইয়ুব খান মার্শাল ল দিল। সে আইয়ুব খান এসে আবার তার ডিকেড পালন করলো, বেসিক ডেমোক্রেটস করলো, তো তখনও উন্নয়নের জোয়ার পাকিস্তানি ভাষায় চলেছে। তারপরে আমাদের এখানে যখন আবার সরকার আসলো, খালেদা জিয়া আসলো, তখনও উন্নয়নের জোয়ার শুনেছি। এরপরে হাসিনা আসলো, তাও উন্নয়নের জোয়ার, যেই আসে তার জোয়ার বয়ে যায়। পরিবর্তনে যেটা বলতেছেন, আমি বাংলাদেশ আমলেরটা যদি বলি যে সেই গণ অভ্যুত্থান 69-এর পরে 70-এর ইলেকশনে 169-এর মধ্যে 167টা আমরা পেলাম হলো। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরত আসার আগ পর্যন্ত 72-এ তার একটা রূপ ছিল, একটা পরিচয় ছিল। আমরা তাকে জাতির পিতা হিসেবে এখনও সম্মান করি, এখনও মানি, এখনও বঙ্গবন্ধু বলি। কিন্তু তিনি যখন চেয়ারে বসলেন এখানে এসে,
তখন রূপ বদলে গেল। এটা আপনি যেহেতু বলছেন পরিবর্তন, তখন রূপ বদলে গেল। যিনি জীবনের সেরা সময়টা সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করে দেশ স্বাধীন করলেন, জাতির পিতা হইলেন, তারপরে দেখা গেল তিনি দাউদকান্দির থেকে ৭৩-এর ইলেকশনে হেলিকপ্টারে করে মুস্তাককে জিতানোর জন্য ব্যালট বাক্স নিয়ে আসলেন ঢাকায়। কোনো দরকার ছিল না, ৩০০-র মধ্যে সব তারা পাচ্ছেন। পরবর্তী যেটা ঘটল অত্যন্ত মারাত্মক, উনি খুবই সাহসী কথা বলতেন। লুটপাট হইল, সেখানে উনিই বলতেন যে আমি সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি, সব চাটার দল খেয়ে ফেলে, গাজী আমার কম্বলটা কই। এগুলা যেমন ভালো, তার পর মুহূর্তে আবার এটাও আছে, কোথায় সিরাজ শিকদার, লাল ঘোড়া দাবড়াই দেব। তারপরে কি হলো, ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি ৩ মিনিটের মধ্যে এক দল হয়ে গেল বাকশাল। তিনি আবার নূতন করে ৫ বছরের জন্য প্রেসিডেন্ট হলেন। তাহলে পরিবর্তন আশা করব কীভাবে গেল। তারপরে কি শুরু হলো সিরিজে, যে ওই দিক থেকে আমরা নিয়ম মানি না। যদি ওনাকে খুন করা না হইতো তাহলে আওয়ামী লীগ যেভাবে তখন অজনপ্রিয় হচ্ছিল, আওয়ামী লীগ তখন এমনিই আওয়ামী লীগ থেকে মুসলিম লীগ হয়ে যেতে পারত। কিন্তু খুন হয়ে গেল। আসলেন জিয়াউর রহমান সাহেব। তো জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে বলা হয়ে থাকে যে বঙ্গবন্ধু হত্যার মধ্যে তার রোল আছে, বিতর্কের ঊর্ধ্বে নয়। তার কারণ তা না থাকলে তিনি ওই খুনিদেরকে সব আবার ইনডেমনিটি দিয়ে দিলেন কেন? আসেন বিচার বিভাগ, এটা বলতেছে প্রত্যেকটা পরিবর্তন আমরা আশাবাদী হয় না কেন? আপনি বিচার বিভাগের মধ্যে কী দেখলেন, যিনি শপথ করেন যে শাসনতন্ত্র রক্ষা করবেন, সংবিধান রক্ষা করবেন, তিনি প্রধান বিচারপতি আবার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যান। সাহেব সাহেব হয়ে গেলেন না? আবার সেই রাজনীতির বিশ্বাসঘাতককে ঘনিষ্ঠ বন্ধু মুস্তাক স্টেজে ৭ই মার্চের ভাষণে যাকে আমরা দেখলাম উঠল, তিনি আবার সেটা করলেন। এরপরে আসলো কি, আবার এই একটা মার্শাল ল আসলো, এসে বদলাইতে না বদলাইতে একটু গণতান্ত্রিক পরিবেশে ক্ষমতা আসতে না আসতে আবার এরশাদ সাহেব এসে গেলেন। অর্থাৎ পুরো রাজনৈতিক পট পরিবর্তনে আমরা সবসময় আসলে আমরা হতাশ হই। একটা আবার এরশাদকে আরেকটা গণ অভ্যুত্থানে শেষ করা হইলো। এখনকার ছেলেরা বলে যে এটা সবচেয়ে বড় গণ অভ্যুত্থান, কারণ তারা এটা দেখছে। কিন্তু আমরা ৬৯ দেখছি, তখন লোক কম ছিল, ৭ কোটি ৭.৫ কোটি যা হইলো, আমরা এরশাদেরটাতে দেখলাম। এরপরে যেটা আসলো গণতান্ত্রিক ৩ দলের রূপরেখা করে, তারা কিন্তু সেটা মানল না। এই যে জামাতকে শেখ হাসিনা নিষিদ্ধ করার জন্য ৯ দল মানে তো ওগুলো একজনিয়া দল, ওই যে ইনু মেনু ফিনু নিজে ছাড়া কেউ নাই করলো, সেই জামাতের সাথে তাদের এক প্রেসিডেন্ট দোয়ার জন্য গেল না, গোলাম আজমের দোয়ার জন্য গেল না তাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আবার তাদের সাথে আমি নাম বললাম না, তাদের সাথে আবার এরা একজোট করলো না, আবার ওই এরশাদের বিরুদ্ধে আন্দোলন একজোট করলো না। তাহলে নীতি থাকলো না, রাজনৈতিক দলগুলো আসলে নীতির থেকে বাইরে চলে গেল। সেই জায়গাটি রাজনীতি যদি নীতিতে না থাকে তারপরে আপনি দেখবেন যে সবটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই হিস্ট্রি রিপিট হোক আমরা নিশ্চয়ই সেটি চাই না। ডক্টর সিদ্দিকুর রহমান খান, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমাদের যথেষ্ট সতর্কতার সাথে এবং সঠিক সিদ্ধান্ত না নিলে যে সংস্কার আসলে আমরা চাইছি সেই সমীকরণ পাল্টে যেতে পারে কিনা। দেখুন, এই বছরের যে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের যে প্রক্রিয়াটা, ক্ষমতার পট পরিবর্তনের প্রক্রিয়াটা আগের এগুলো থেকে একটু ভিন্ন। আমাদের বাংলাদেশের ইতিহাস বা মুক্তি সংগ্রামের ইতিহাস যদি দেখি, ছাত্ররা সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেই ছাত্রদের সাথে সবসময় রাজনৈতিক দলগুলোর একটা মানে সামনে থেকে তারা নেতৃত্ব দেয়, ছাত্ররা সহযোগী হিসাবে কাজ করে। ৬৯-এর গণ অভ্যুত্থানের কথাই বলি না কেন, অন্য এই বছর হয়েছে একটা ভিন্ন রকমের অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে ছাত্ররা হলো সামনে আর পিছনে হলো রাজনৈতিক দল, এবং আপনারা জানেন যে সেই রাজনৈতিক দলগুলো শেষ দিকে এসে প্রকাশ্যত বলেছে যে আমরা আছি, আগে বলারও সুযোগ মতো সেই রকম ছিল না। তো আমরা এই বছর যেটা প্রত্যাশা করি আর কি, যে ৬৯-এর গণ অভ্যুত্থানের কথা বলেছেন, ৬১ জন প্রাণ দিয়েছিল ৬৯-এর গণ অভ্যুত্থান, এবং আসাদ এবং আমাদের সেই জুহার কথা আমরা জানি। কিন্তু এই বছর আমরা বলি যে এত প্রাণের বিনিময়ে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা ইতিমধ্যে এটাকে অভিহিত করা হচ্ছে যে যেটা করলাম, এবং একটা স্বৈর শাসনের জগদ্দল পাথর থেকে মানুষকে যে মুক্তি দেওয়া হলো, এবং এটা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে মানুষ কিন্তু এখানে হয়েছে। আপনি এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদের বেশিরভাগ ছিল নগর কেন্দ্রিক আন্দোলন, এবং সেখানে একটা শ্রেণীর মানুষ সম্পৃক্ত ছিল,
কিন্তু এইবারের আন্দোলনটা কিন্তু নগর কেন্দ্রিক আন্দোলন ছিল না, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, এবং একটা হাই স্কুলের ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং তার সাথে তাদের অভিভাবক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সব মিলিয়ে। তো স্বপ্নটা, প্রত্যাশার জায়গাটা আমাদের অনেক বেশি, চ্যালেঞ্জও আমাদের অনেক, সিদ্ধান্ত তার মানে আসলে যথেষ্ট সতর্কতার সাথে আমাদের নিতে হবে, চ্যালেঞ্জও আমাদের অনেক বেশি। আপনি চ্যালেঞ্জ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা আপনি একটু আগে শুরুর দিকে বলেছেন, এটা আমাদের সরকারের এখন একেবারে পায়োনিয়ার, মানে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিক একটা ইয়ে। আমাদের ইকোনমির কি অবস্থা, ওই যে একটু আগে বলেছেন যে ডিকোড অফ ডেভেলপমেন্ট, আপনি বলেছেন একদিকে ইকোনমি, আমাদের যে দেশের মানে উন্নয়নের উল্লম্পনের কথা আমাদেরকে বলা হয়েছে, সেটার জন্য মানুষের ভোটাধিকার দরকার নাই, মানবাধিকার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এইটা দিয়েই তো আমরা একটা কথা বলেছি। সেই উন্নয়ন যে এখন কতটা ফাঁপা উন্নয়নের হয়েছে সেটা তো আমরা ইতিমধ্যেই দেখেছি। দেশের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় যে ঠেকেছে, আপনি আমাদের এডুকেশন সেক্টর, আমি যেহেতু একজন শিক্ষক মানুষ এবং সবাই আমরা কম বেশি একটা এই সেক্টরের সাথে, সরকার অনেকগুলো আশু পরিবর্তন তারা করেছেন, কিন্তু দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর মতো প্রায় 25টা ইউনিভার্সিটির উপাচার্য নেই, কোনো প্রশাসন নেই, হল প্রশাসন নেই, এগুলোতে এখনো হাতই দেওয়ার সুযোগ হয়নি। আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ আমাদের। আর সবচেয়ে বড় একটা আমাদের যেটা চ্যালেঞ্জ হলো দেশের একটা সুশাসনের যে সংকট দেখা দিয়েছে, এই সুশাসন থেকে তো আমরা বিশ্বাস করি প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু প্রত্যক্ষ রাজনীতির সাথে দরকার একটা নলেজ বেসড গভর্নমেন্ট হয়েছে, সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। কিন্তু সেখানে আমরা বারবার আসলে ছাত্রদের অর্জনের কথা আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাদের মধ্য দিয়ে আসলে আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার পেয়েছি, কিংবা এর আগের যে সরকার তাদের পতন ঘটেছে। কিন্তু হাসান হাফিজ, যদি সূত্র ধরেই আমি আসি, রাজনৈতিক দলগুলো আসলে ছাত্রদের এই অর্জনকে খানিকটা নিজেদের করে নেওয়ার জন্য চেষ্টা করছেন কি? চেষ্টা চলছে, কিন্তু এটা ছাত্রদের ভাষাটা বুঝতে হবে। সংস্কার কিন্তু রাজনীতির ক্ষেত্রে করতে হবে, এবং প্রত্যেকটা মানুষকে, যদি আমরা সত্যিকারের মানবিক বাংলাদেশ চাই, সত্যিকারের সুশাসনের বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তাহলে সংস্কার কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই করতে হবে। অনেক বছরের পুঞ্জীভূত জঞ্জাল আবর্জনা সরিয়ে ছাত্ররা এটা সফল হতে পেরেছে কেন, ছাত্রদেরকে কেনা যায় না সেটা বুঝতে পারেনি, শাসক দল সেটা বুঝতে পারেনি, তাদেরকে আন্ডারএস্টিমেট করেছে কিংবা ভুলভাবে রিড করেছে, সেই কারণে এটা হয়েছে। যদি একটা ইনক্লুসিভ ইলেকশন হতো, যদি একটা গণতান্ত্রিক মিনিমাম একটা নর্মস থাকতো, যদি রাতের ভোট না হতো, যদি ভোটাধিকার কেড়ে না নেওয়া হতো, যদি ডামি ইলেকশন না হতো, যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বাধিক সংখ্যক ক্যান্ডিডেট জিতিয়ে আনা না হতো, তাহলে কিন্তু সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করা না হতো, তাহলে হয়তো এই অবস্থাটা হতো না। যদি একটা সবাই মিলে দেশটা শাসন করে, আপনি দেখবেন অনেক দেশে কিন্তু বিরোধী দলকে কনফিডেন্সে নিয়ে ন্যাশনাল ক্রাইসিসে তাদের সাহায্য সহায়তা নেওয়া হয়, পরামর্শ নেওয়া হয়। আমাদের দেশে সেই কালচারটা নেই। তো এখন এটা এই সরকারের, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে, অনেক কঠিন কঠিন দায়িত্ব, সেগুলি সুশাসন প্রতিষ্ঠা করা। আইন শৃঙ্খলার চ্যালেঞ্জটা তারা অনেকখানি মোকাবেলা করে ফেলতে পেরেছে, এবং আমার বিশ্বাস এবং সবাই প্রত্যাশা করে যে ইকোনমিক যেই চ্যালেঞ্জটা আছে সেটাও তারা সাফল্যের সঙ্গে মোকাবেলা করবে। গণতান্ত্রিক দেশের ধারায় আমরা ফিরে আসতে চাইছি। গণতান্ত্রিক দেশ যখন আমরা চাইবো, সেই সময়টাতে নির্বাচন এবং রাজনৈতিক দল থাকাটাও খুবই জরুরি। সেরকম আসলে একটি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে দেশের প্রতিটি নাগরিক, সেই নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারবো কিনা সেটিও আমাদের জন্য এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ কিনা। সংস্কারটা চলছে, প্রশাসনিক ক্ষেত্রে সংস্কার চলছে, তাদেরকে তো একটা সময় দিতে হবে। সেই জায়গাটিতে আমরা আসবো, আমাদের আরেকটি বলা যাবে না যে কি এটা শেপ নিতে একটা সময় লাগবে। কিন্তু সেটি আসলে আমাদের জন্য এখন কতখানি চ্যালেঞ্জ, এটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। সপ্তাহে দেশে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সপ্তাহের দেশ দেখছেন, ডক্টর সিদ্দিকুর রহমান খান। গণতান্ত্রিক দেশের জন্য রাজনৈতিক দল, সেই সাথে ভোটাধিকার প্রয়োগ করা খুবই জরুরি, সেটির দিকে আমরা হাঁটছি কি? যে দেখুন, আমাদের যত সরকার পদ্ধতি পৃথিবীতে আছে কোনোটাই আমাদের নির্দোষ না, প্রত্যেকটারই সমালোচনা আছে, প্রত্যেকটা সীমাবদ্ধতা আছে। তবে আমরা এটা মোটা দাগে যদি বলতে চাই যে গণতান্ত্রিক ব্যবস্থারও অনেক সীমাবদ্ধতার ত্রুটি আছে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প কোনো এর চেয়ে ভালো শাসন ব্যবস্থা এখনো হয় না। ফলে আমরা এই গত 15 বছর ধরে একদিকে উন্নয়ন, অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার, এই দুইটাকে বিকল্প হিসাবে দাঁড় করিয়েছি। যে উন্নয়ন হচ্ছে এটাই মুখ্যত মানুষের নেই, কিন্তু এটা যে অকার্যকর হয়। আপনি এইবার যে অভ্যুত্থান হয়েছে, এক দফা শেষ পর্যন্ত যে গিয়েছে, প্রতিটি ধাপে ধাপে আপনি দেখবেন যে এইখানে তাদের দাবিগুলোর মধ্যে হলো একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, অর্থনীতি, সবকিছু, এবং একই সাথে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা যেখানে মানুষ নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে, এটাও একটা অন্যতম দাবি। এখন আমরা যেগুলো বলছিলেন আপনি, যে আমাদের তো এই সরকারের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে
যে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য একটা উপযোগী নির্বাচন উপযোগী একটা পরিবেশ তৈরি করা। এবং এই সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে এবং ছাত্রদের পক্ষ থেকেও কিন্তু বারবার এই দাবিটা দেওয়া হচ্ছে। এখন দেখেন রাজনৈতিক দল, আমাদের দেশের রাজনৈতিক দল যেগুলো বিদ্যমান আছে, এবং আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি যে ছাত্ররাও ভবিষ্যতে রাজনৈতিক দল গঠন করার কথা। এবং আমরা ইতিপূর্বেও দেখেছি 2018 সালে যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছিলেন, সেইখানে নুরুল হক নুরু পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছেন ডাকসুর, এবং তিনিও রাজনৈতিক দল করেছেন, এবং তার রাজনৈতিক দলের মধ্যে আবার বিভাজন তৈরি হয়ে ইতিমধ্যেই একাধিক হয়েছে। সংস্কৃতি থেকেও আমাদের বেরিয়ে আসা প্রয়োজন আছে। তবে এখন যেটি আমরা মনে করছি ছাত্রদের মধ্যে যেটা আমরা দেখছি, এটা কতটুকু তার শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারবেন আমরা জানি না, যে আমাদের রাজনৈতিক বিধি ব্যবস্থার মধ্যেও একটা সংস্কার। এই প্রশ্নটি আমি একটু বদিউর রহমান আপনার কাছে আসতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান খান যেটি বলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আসলে এক ধরনের সংস্কার দরকার, সেখানে কি আসলে রাজনৈতিক শুধু দল নয়, নেতাদের মধ্যেও আসলে এক ধরনের সংস্কার দরকার কিনা, তাদের চিন্তাধারায় বড় একটি পরিবর্তন করার সময় এসেছে কিনা? রাজনৈতিক দলের সংস্কার কে করবে? সেটা তো দলের নিজে করতে হয়। দলগুলো হয়ে গেছে মুরুষি ফাট্টা, যে বঙ্গবন্ধু স্বাধীনতা আনছে, অথবা হাসিনা যখন ক্ষমতায় আসবে তাদের দল আসবে, এটা পারিবারিক দল, আমার আব্বার সম্পত্তি আমি করব। আমি বহুবার কলাম লিখছি এবং বলেছি, এক ব্যক্তিক গণতন্ত্র কখনো গণতন্ত্র নয়। এবং আওয়ামী লীগের মতো এত বড় দল সেখানে ওই যে শাহাবুদ্দিন চুপ্পুরে প্রেসিডেন্ট করবে, এটা কেউই জানে না। আবার কাউন্সিল করে, বিরাট করে আপনার কাউন্সিল করে পরে কি বলে যে আমাদের সভাপতি উনি সব ঠিক করবেন। তো যেখানে এক ব্যক্তিক গণতন্ত্র, সেটা তো হইল গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্র। এবং ওই স্বৈরতন্ত্র হতে যাইয়েই উঠতে উঠতে ফুলতে ফুলতে আমরা ওই পটকা মাছ গ্রামে ফিটাইতে পারি, এটা করলে ওটা ফুলতে ফুলতে ফ্যাট ফাটিয়া যায়। এখন এমন ফাটা হইল শেখ হাসিনা পালায় না, চলে গেল। আরে এখানে মূল্যও তো একটা ক্রেডিট হইতো, এখানে মূল্য একটা হতো যে আমার বাপ মূল্য, মা মূল্য, যা দেশের লেগে আমিও মূল্যাম, তো পালাই গেল। এই জাতীয় গণতন্ত্র কাকে কি করবে? আর দল কি এই দেশে? আল্লাহ, আমি পত্রিকায় কলম লিখতে যাই মিলাইতে পারি না, 40-50-60টা কি একজন না দল। ওই ইনু ছাড়া কেউ নাই। তারপরে যাইয়া মেনন, জব্বার খানের আরেকটা ফোলা, এগুলো হে ছাড়া কেউ নাই। আমার নিজের দলের কিচ্ছু পারে না, ওই যে নৌকা ভাড়া করে অন্য দলে উঠে। ওই কল্যাণের না কোথাকার ইব্রাহিম আসছে, সেটা আসলো। ওই ওমর কোথার থেকে আবার এখানে চলে আসলো। তো এদের সংস্কার আপনি কি দিয়ে করবেন? কে করাবে? এটা হলো তাদেরকে যদি আপনি না নেন, এগুলারে নিয়ে আসছেন তো বড় দলে নিয়ে আসে দল বাড়ানোর জন্য, কেমন এদের সংস্কার করবেটাকে? আর যে আসতেছে, আমি তো ভাবলাম আমি একটা দল করবো এখন, কারণ একটা দল করলে তো একটা জোটে যাওয়া যায়, জোটের পরে মহাজোট হয়, মানে লোক নাই, নিজেরটা নিজে। তা আমার তো লোক আছে, আমার 2টা ছেলে আছে, একটা বউ আছে, 4টা নাতি নাতুর আছে, তাহলে তো ওটা কম হবে না। তো এই রাজনৈতিক সংস্কার হইল প্রথম দরকার। করবে কে? সরকার এটা করতে পারে না, এরা নিজে। এদেরকে উইড আউট করার জন্য জোট করতে নাই, কমপ্লিট না হয়। এটা যদি এই তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সাহেব যদি এরকম একটা সংস্কার এখন করে দিতে পারেন, তবু পারবেন কিনা সবচেয়ে বড় পরিবর্তন হয় যদি পারেন, কারণ উনি নিজেও খোলা সিটি দিয়ে আসতে চাইলেন 111 সনে, পরে আসেন নাই। আমাদের আসলে বড় পরিবর্তন প্রয়োজন। হাসান হাফিজ, জনগণের পালস বোঝাটা কতখানি জরুরি সেটি নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছেন। আপনার বক্তব্য একটু শুনতে চাই বিষয়ে। আমি প্রথমেই বলেছিলাম যে রাজনীতির মধ্যে সংস্কার আনতে হবে এবং সর্বক্ষেত্রে সংস্কার আনতে হবে। প্রত্যেকটা ব্যক্তি মানুষের মধ্যে একটা নতুন চিন্তা এবং নতুন মানবিক বাংলাদেশের জন্য আমরা আশাবাদী হতে চাই। উনি সিনিয়র মানুষ, উনি অনেক পরখাওয়া মানুষ, বদিউর ভাই কথা বলছি, তো একটা আশাবাদের আলো তো একটা তৈরি হয়েছে। আমার নাম বদিউর রহমান, বদিউর রহমান না পুরো নাম। আচ্ছা, তো একটা নতুন ক্ষেত্র তো তৈরি হয়েছে। আমরা আশাবাদী হতে তো আমাদের কোনো সমস্যা দেখি না, আমরা আস্থা রাখি না আমাদের তরুণ প্রজন্মের উপরে এবং তাদেরকে আমরা সহায়তা করি। প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে মানে দেশপ্রেমের পরিচয় দেই, সহিষ্ণুতার পরিচয় দেই এবং ত্যাগের একটা পরীক্ষা দিই আমরা, তাহলে কিন্তু হয়তো একটা সংস্কার সম্ভব। সবশেষে আসলে আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমাদের বাংলাদেশী হয়ে এগিয়ে যেতে হবে। বদিউর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং হাসান হাফিজ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী সপ্তাহের দেশ দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।